রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না, এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজ অনুষ্ঠানে, সাথে আছি আমি পারভেজ রেজা। গণমাধ্যম মানুষের জন্য কাজ করে, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে, রাষ্ট্রের প্রধান তিন স্তম্ভ আইন, শাসন ও বিচার বিভাগের উপর সজাগ দৃষ্টি রাখে। যেখানেই অন্যায় অনিয়ম হয় গণমাধ্যম তা মানুষের সামনে তুলে ধরে। ক্ষমতাকে তোষণ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। কিন্তু গণমাধ্যম যখন অনিয়ম তুলে ধরে, কখনো কখনো সরকারের দোষানলে পড়ে, কখনো বিভিন্ন মহলের অপপ্রচার কুৎসার শিকার হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সংবিধান ও নীতি বহির্ভূত কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় একের পর এক সাইবার হামলার শিকার হচ্ছে চ্যানেল ওয়ানের অনলাইন প্ল্যাটফর্ম। সত্য প্রকাশ করলেই গণমাধ্যমকে কেন রোষের শিকার হতে হবে? সাংবাদিকদের কেন হয়রানি করা হবে? গণমাধ্যম সরকারের বন্ধু নাকি শত্রু? এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের কঠিন কথা সহজে। আমাদের সাথে আজকে স্টুডিও উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার, আছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঠিন কথা সহজ অনুষ্ঠানে। তুষার ভাই, ভূমিকা কিছুটা দিয়ে ফেলেছি। গতকালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম। আমরা বলতে পারেন যে গণমাধ্যম তো আসলে কখনোই খুব সহজভাবে হেঁটেছে, সহজ পথে মানে কুসুম মানে ফুলের বিছানো পথে হেঁটেছে, এরকম। হ্যাঁ, কুসুম আস্তীর্ণ পথে হেঁটেছে, এটা বলার মানে অপেক্ষা রাখে না যে খুব সহজে হয়েছে। কিন্তু আমরা একটা নতুন প্যাটার্ন দেখলাম গতকালকে। মানে এর আগে মব দেখেছি, তার আগে আমরা শেখ হাসিনার শাসন আমলে দেখেছি যে কিভাবে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রিপোর্ট তৈরি করলে সাংবাদিকদের উপরে কীরকম খড়গ নেমে আসে। এবার একটি নতুন দেখলাম, এটা আমরা বোধহয় তৃতীয় এই ভিকটিমের শিকার। যে গত কয়েকদিনে আমরা পরে খোঁজ নিয়ে জেনেছি যমুনা টেলিভিশন একটা রিপোর্ট করেছিল, তাদের রিপোর্টটি হঠাৎ করে তাদের পেজ থেকে গায়েব হয়ে গেছে। এরপরে তারা দেখলেন যে এটা তারা করেননি, এটা বাইরে থেকে এমনভাবে করা হয়েছে যে তারা এটাকে রিকভারিও করতে পারেননি শেষ পর্যন্ত। এরপরে আপনি জানেন যে নেত্র নিউজ, তারাও আমাদেরকে পরবর্তীতে গতকালকে জানিয়েছে যে তারা যে রিপোর্টটি করেছিলেন সেটিকেও তাৎক্ষণিকভাবে এটিকে গায়েব করে দেওয়া হয়েছে অল্প কয়েক ঘন্টার মধ্যে, এবং তারা সেটি বেশ কয়েকদিন পরে রিকভারি করতে পেরেছিলেন। আমরা গতকালকে একটি রিপোর্ট করেছি, সেখানে আমরা কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম যে তিনি মন্ত্রী হওয়ার পরে তিনি ঠিকাদার ব্যবসার সাথে জড়িত আছেন, এবং তিনি যে দাবিগুলো করছেন তার পরিবারের সদস্যরা এখন সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নগুলো এখানে যে এটি নৈতিকভাবে তার পরিবারের সদস্য, তার স্ত্রী বা তার ছেলে, তারা তার মন্ত্রণালয়ে ঠিকাদারি ব্যবসা করতে পারেন কিনা, তার ছেলে তার মন্ত্রণালয়ে ঠিকাদারি ব্যবসা করছেন, এই নিয়ে আমাদের একটা বিশাল রিপোর্ট ছিল। রিপোর্টটি আমিই করেছিলাম, কিন্তু তারপরে সেই রিপোর্টটি একের পর এক সাইবার হামলায় সেটি আমাদের ফেসবুক পেজ থেকে গায়েব হয়ে যায়। এরপরে বিভিন্ন কন্টেন্টে আমাদের বট আইডি বলেন বা বাইরে থেকে যেটা হলেন সেগুলোর উপরে রিপোর্ট হয়েছে। মানে আমাদের পুরো প্ল্যাটফর্মটাই এক ধরনের হামলার শিকার এবং আমাদের হাতছাড়া হয়ে যাবার উপক্রম হয়েছে। একটা নতুন বাস্তবতার মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বলেন বা গণমাধ্যমের এইটা করেন একটা দেখলাম আর কি।
আপনি আমার কাছে যদি মতামত জানতে চান তাহলে আমি বলবো যে গণমাধ্যমের প্রচার প্রক্রিয়া বদল হয়েছে। গণমাধ্যম আগের চাইতে আরো বেশি ডিজিটাল হয়েছে এবং একই কারণে এই ডিজিটাল ভালনারেবিলিটিও তার বেড়েছে। এখানে তো বিশেষজ্ঞ আছেন, তিনি বলতে পারবেন। তবে এই প্রক্রিয়াটা খারাপ এই জন্য যে এইভাবে করার ফলে কি ঘটলো, এটা করার ফলে কি হলো, এই বিষয়টি যারা পড়ে নাই, যারা এটা পড়তো হয়তো বিশ্বাস করতো না, বা যারা পড়ে হয়তো এটা নিয়ে তত ভাবতো না, এই বট অ্যাটাক করে বন্ধ করে দিয়ে মুছে দিয়ে এই ব্যাপারটাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলা হলো এবং প্রকারান্তর অভিযোগগুলিকে স্বীকার করে নেওয়া হলো। আমি সবসময় মনে করি যে এটা আসলে এক ধরনের নির্বুদ্ধিতা। যদি কেউ কোনো কিছু বলে এবং সেখানে সত্যতা অথবা অসত্যতা যাই থাকুক, সেটার প্রতিবাদ পাঠানো যেতে পারে, প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু সেটাকে মুছে দিয়ে সরিয়ে দিয়ে কেবলমাত্র ব্যক্তিগত কোনো গোপনীয় বিষয় না হয়ে থাকলে, অর্থাৎ ধরা যাক আপনার কোনো ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ইমেইল কিংবা ব্যক্তিগত কোনো তথ্য, আপনার ফোন নাম্বার, আপনার গাড়ির নাম্বার, আপনার অ্যাকাউন্টের নাম্বার, এই ধরনের কিছু না থেকে থাকলে ওটা সরিয়ে নিতে বলতে হবে কেন? এখানে একটা সমালোচনা হয়েছে। সমালোচনাটা কি? যে তিনি ঠিকাদারি ব্যবসা করতেন, তার ঠিকাদারি ব্যবসা থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেও তারই মন্ত্রণালয়ে তার পরিবারের লোকজন ব্যবসা করছেন। এটা যে কোনোভাবে এটা স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। না, রিপোর্টের মধ্যে আরো একটা বিষয় ছিল, যেটা হলো যে তিনি শপথ নেয়ার পরেও তার নামে তিনি কাজ নিয়েছেন এবং তার অনেক পরে মানে তিনি আবার পরবর্তীতে তার স্ত্রীর নামে সেটি দিয়ে দিয়েছেন। এটা অবশ্য ঘটতে পারে। কিভাবে ঘটতে পারে আমি বলি, আমি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি। হয়তো দরপত্র ফেলেছিলেন মন্ত্রী হওয়ার আগে বা নির্বাচিত হওয়ার আগে, পরে কাজটা চলে এসেছে তার নামে, তখন তার নামে নিয়ে নিতে হয়েছে। কিন্তু উনি যদি মালিকানা পরিবর্তন করেন ওই কোম্পানির, অথবা কোম্পানির পরিচালনা পরিষদ অথবা সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে তার নামে কাজ আসলেও ব্যক্তির নামে তো কাজ আসে না। সরকার তার কোনো ব্যক্তিকে কাজ দেয় না, একটা কন্ট্রাক্টরি ফার্মকে বা একটা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মকে, যেটা যে কাজ করে। ধরুন উনি যদি আইটি বিশেষজ্ঞ হন, ওনার আইটি ফার্মকে একটা কাজ দিবেন। ফার্ম একটা এন্টিটি, ফার্ম একটা আলাদা সত্তা, সেটার পরিচালনা যদি তিনি বদলে দিতে পারেন, যেখানে তার পরিবারের কোনো বা তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কোনো প্রভাব নাই, তাহলে কিন্তু এটা হতে পারে। আমি এখানে দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে একটা ধরেন একজন লোকের অত্যন্ত স্বনামধন্য একটি কনস্ট্রাকশন ফার্ম আছে, যেটা কাজ করলে পরে আমাদের ভালো, মানে ভালো ঘর বানাবে, ভালো বাড়ি বানাবে, ভালো ব্রিজ বানাবে। এখন উনি মন্ত্রী হয়ে গেলেন বলে কি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? ব্যাপারটা তো তা না। কিন্তু ওই কোম্পানি ওনারই মন্ত্রণালয়ে কাজ করবে কিনা, এটা এখন ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে এটা সহজ হতো, উনি যেহেতু কন্ট্রাক্টরই আছে এমন মন্ত্রণালয়, উনি মন্ত্রী না হলেই, উনি যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী হতেন, কিংবা উনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, অথবা উনি যদি আজকে আইটি মন্ত্রী হতেন, তাহলে তো এই ওনার ফার্ম এখানে কাজ করতো না, উনি এই কাজটা করতে পারতেন এবং ওনার পরিবার করতো, উনি করতেন না। উনি যেহেতু মন্ত্রী, উনি লাভজনক কাজে থাকতে পারবেন না। কিন্তু সেইটা উনি না করে উনি ওনার মন্ত্রণালয়তে যেহেতু কাজটা দিয়েছেন, এটা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করেছে। এবং এই রিপোর্টটা স্বার্থের দ্বন্দ্বের রিপোর্ট। এটা কিন্তু বিরাট দুর্নীতি নয় যে উনি অর্থ তছরূপ করেছেন, টাকা পয়সা লুট করেছেন, বা ব্রিজ বানাতে গিয়ে বা কালভার্ট বানাতে গিয়ে ভিতরে বাঁশের কঞ্চি দিয়ে দিয়েছেন, এটা তো রিপোর্টটা না। ফলে এটা নিয়ে এত কেন অস্থির হতে হবে এবং এইভাবে আক্রমণ করতে হবে, এটা আমার বুদ্ধিতে কুলায় না আর কি। না, সেটাই আমি বলছি যে যেই প্রশ্নটাই করা হয়েছিল আমাদের শাকত হোসেন শাহিন, তো যে আপনিও গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আপনি একটু আগেও আমরা দেখেছি সেই স্ট্যাটাসটি, যে মানে এক ধরনের সমালোচনা আমরা শুনি। প্রধানমন্ত্রী বারবার বলছেন গণমাধ্যমের কাছে, তিনি আমাদের ডেকে নিয়েও বলেছেন যে তিনি গণমাধ্যমের আর ফ্যাসিস্ট আমলের রোলটা দেখতে চান না। তিনি অনেক ভালো কথা, তিনি মানবিকতার কথা বলেছেন, তিনি সরকারের যৌক্তিক সমালোচনার কথা বলছেন, ভুল ধরিয়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু তার আশেপাশের যে এরকম দু একজনকে আমরা যারা দেখছি, যে তারা কি কোনোভাবেই ওই আগের মানসিকতা থেকে কি বের হতে পারছেন বা ইস্যু হতে পারছেন? এবং এখানে ধরেন যৌক্তিকভাবে হয়তো কেউ বলে ফেলতে পারে, উনি কি করেছেন আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমাদের ওখান থেকে ওনাদের কন্টেন্টগুলোই গায়েব হয়ে যাচ্ছে। এবং ওইটার পরেই এটা হয়েছে এবং ধারাবাহিকভাবে সেটা হচ্ছে, এবং তারপরে পুরো প্ল্যাটফর্মটাই মানে চলে যাবার উপক্রম হয়েছে, নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার। তো পুরো সেই জায়গাটা থেকে যে আসলে তার বার্তা কি, মানে প্রধানমন্ত্রীর বার্তাটুকু কি তার আশেপাশের লোকজন নিতে পারছেন? আমি নিজেই প্রথমে আপনাকে এই প্রশ্নটা করার জন্য রেডি ছিলাম, যে আপনি যে শুরুটা করলেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তাকে নিয়ে রিপোর্ট করার পরে আপনাদের এটা তিনি এরকম সাইবার অ্যাটাক করেছেন বা সরিয়ে দিয়েছেন, এসে করেছেন, সেটা আপনারা নিশ্চিত হলেন কি করে? এমনও তো হতে পারে যে তার এইটা সরিয়ে দিয়ে তাকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তোলার জন্য কোনো পক্ষ তো করতে পারে বাংলাদেশে বা বিভিন্ন দেশে, এটা কোনোটাই অসম্ভব নয়। সুতরাং যদি তিনি করে থাকেন, এরকম কোনো আলামত পান, সেটা নিয়ে রিপোর্ট করা উচিত হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু কথা হলো গিয়ে
যে এই যে দুইজন মন্ত্রীকে নিয়ে, আমি তার সঙ্গে আরেকজন মন্ত্রীকে যোগ করব এখানে, দুইজন মন্ত্রীকে নিয়ে নেতিবাচক রিপোর্ট শুরু থেকেই অনেক হয়ে আসছে। সেই নেতিবাচক রিপোর্টগুলি সরকারের এবং দল হিসেবে সরকারি দল বিএনপির জন্য ক্ষতি করছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থন করা, বিএনপির পক্ষ অবলম্বনকারী একজন লেখক বা আলোচক হিসেবে আমি বিএনপির ওয়েল উইশার, এরকম একটা ধারণা এস্টাবলিশড হয়েছে। ফলে এরকম কিছু হলে আমাদের দলের ফলোয়াররা, সমর্থকরা, নেতারা অনেকে আমাকে বলেন, ভাই কি হচ্ছে, এতে তো দলের বা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সেই জন্য আমি দলের এবং সরকারের ওয়েল উইশার হিসেবে, কারণ আমি মনে করি বাংলাদেশে বিএনপির ছাড়া অন্য কোনো বিকল্প রাজনৈতিক শক্তি নাই যারা এই মুহূর্তে বাংলাদেশটাকে রান করাতে পারে। তো বিএনপি যদি ফেল করে, হোয়াট নেক্সট? তাহলে এই দেশ তো ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বিএনপিকে এমন কোনো পথে যেতে দেয়া যাবে না যাতে বিএনপির কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয় এবং এই সরকার ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে আমি দেখি বিষয়টা। তো যখন দেখি যে তার নামে যমুনা টিভিতে সে যে রিপোর্টটা ছিল সেটা হলো সে সম্পদের মালিক হয়েছেন, 6 কোটি বা সামথিং এরকম সম্পদ কিনেছেন। তাহলে তার হলফনামায় যে সম্পদ দেখিয়েছিলেন, এই কয় মাসে এত সম্পদ বাড়লো কী করে, এরকম একটা প্রশ্ন তারা তুলেছেন। তার যথাযথ জবাব দিলেই তো হয়ে যায়। সেটাকে ওটা সরানোর জন্য চাপ দেওয়া বা কিছু করে থাকেন যদি, সেটা ন্যায়সঙ্গত নয়। দ্বিতীয় হলো সেখানেও এরকম একই প্রক্রিয়া, আপনার যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টও যে প্রশ্নগুলি আনা হয়েছে, তার যেটা তুষার ভাই বললেন তার ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। তবে তুষার ভাই যত সরলভাবে বললেন, আমি বিষয়টা আবার অত সরলভাবে দেখতে রাজি নই। এই জন্য যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুধু একজন ব্যক্তির সঙ্গেই হবে, তার স্ত্রী সন্তানের সঙ্গে হবে না, এত সরলভাবে নেওয়াটা উচিত হবে না আমাদের। কারণ হলো ওনার নামে ছিল, সেটা ওনার স্ত্রীর নামে হস্তান্তর করেছেন। যে কারণে তিনি নিজে কোথাও কম্পিট করতে পারবেন না, ঠিক একই কারণে নাম হস্তান্তর হলেও না, হাত বদল হলো স্ত্রী বা সন্তান, কারণ এটা পারিবারিক ব্যবসা। এই স্ত্রী এবং সন্তান যে সম্পদের মালিক হবেন এই ব্যবসা করে, সেই সম্পদের মালিক তো পিতাও হবেন বা তার স্বামীও হবেন। সুতরাং এইখানে তার এটা করাটা, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা অবশ্যই পড়ে। তার ভেবেচিন্তে করা উচিত ছিল যে এইটা করলে তার কারণে, তার এই ছোট্ট ভুলের কারণে বা ছোট্ট একটা পদক্ষেপের কারণে প্রধানমন্ত্রী এবং গোটা সরকারটা প্রশ্নের মুখে পড়ে যায়। এবং এই সব রেকর্ড প্রতিদিনার আমলনামা কিন্তু যোগ হয়। ভবিষ্যতে এদেরকে রাজনীতি করতে হবে, নির্বাচনী মাঠে যেতে হবে, এই সংবাদ মাধ্যম ফেস করতে হবে, আমাদেরকে এগুলো ফেস করতে হবে যে আপনাদের মন্ত্রী করেছে, তার বিচার করেননি। আর একটা এর একই সঙ্গে আমি যোগ করি যে আমার দেশের আর একটা রিপোর্ট ছিল রেল সেতু মন্ত্রী নিয়ে। সেখানে জিকে শামীম অত্যন্ত জঘন্য ঘৃণিত এক ব্যক্তি হিসেবে উপস্থাপিত হয়েছিল ক্যাসিনো কেলেঙ্কারির সময়। সে এক সময় ছাত্রদল না যুবদল কি করতো, পরে আসলো যুবলীগে, তার নেতা হয়ে সম্রাটের সহযোগী হয়ে, যুবলীগের সম্রাটের সহযোগী হয়ে বড় ঠিকাদার হয়ে গেল জিকে বিল্ডার্স। সেখান থেকে তাকে গ্রেফতার করা হলো এবং আমরা টক শোতে ওই সময় এই জিকে শামীমের এইসব ক্যাসিনো, এইসব অবৈধ ব্যবসা নিয়ে প্রচুর কথা বলেছি। সেই লোকটা হঠাৎ করে কি করে জেল থেকে বের হয়ে এসে এত সহি হয়ে গেল যে তার 10 বছরের জন্য রেলের সমস্ত বিজ্ঞাপনের মালিক সে হতে চায়। সেটার জন্য মন্ত্রী বরাবর আবেদন করে এবং মন্ত্রী সেখানে সচিবকে নির্দেশ দেন সহযোগিতা করার জন্য। এটা তো দলের জন্য, সরকারের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি বিডি ক্লিন নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা নর্থের সাবেক মেয়র আতিকুল ইসলামের এপিএস ছিলেন ফরিদ সাহেব, ছাত্রলীগের নেতা ছিলেন, যুবলীগের নেতা ছিলেন, তার প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান এবং তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে নিউজ হয়ে আসছে। তারা এখন প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের সঙ্গে মিটিং করছেন এবং তারা এই পর্যন্ত রিচ করে গেছেন। তা জিকে আলমরা, বিডি ক্লিনরা, ফরিদরা যখন সরকারের এই পর্যায়ে রিচ করে যায় এবং এইসব সমালোচনাগুলো যখন আসে সামনে, তখন আমরা আতঙ্ক বোধ করি যে এই কিছু মন্ত্রী এবং তাদের এইরকম, তারা এটা ইন্টেনশনালি করছেন বা খুব টাকা কামাইয়ের জন্য করছেন সেটা নাও হতে পারে। তাদের এটা রাজনৈতিকভাবে খুব পরিপক্ক সিদ্ধান্ত নয়,
কিন্তু এই অপরিপক্ক সিদ্ধান্ত হলেও আমি যদি তাদেরকে ভালো হিসেবে সার্টিফিকেট দিয়েও বলি যে কাজটা গ্রহণযোগ্য হয়নি, যার ফলে সরকার এবং দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই সরকার এবং দল ক্ষতিগ্রস্ত হলে তার দায়টা কে নিবে? বিএনপি ছাড়া এই দেশে এখন বিকল্প রাষ্ট্র পরিচালনার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি তো নাই বাংলাদেশে। তাহলে সেই দল এবং সেই সরকারকে যে আপনারা এইভাবে ক্রমাগত সমালোচনার মুখে ফেলে ক্ষতিগ্রস্ত করছেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন আসবে, এই সবগুলো উপাদান তো সামনে আসবে, আমাদেরকে ফেস করতে হবে। তখন মানুষ যদি বিএনপির বিমুখ হয় তাহলে ভোটটা কোন দিকে যাবে? যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, কারা আসবে? ৭১-এর পরাজিত শক্তি, ধর্মীয় গোষ্ঠী, অন্যান্য যাদেরকে আমরা মনে করি রাষ্ট্রের জন্য নিরাপদ নয়, হয় তারা আসবে, অথবা যদি কোনোভাবে ৫ বছরের মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার পুনর্বাসিত হয়ে যায় কোনো পন্থায়, তাহলে তারা আসবে। কিন্তু এদিকে এসে এই যে গণহত্যাকারী ফ্যাসিবাদ তারা, কিংবা ৭১-এর গণহত্যাকারী, ধর্মীয় লেবাসে যারা অধর্মের কাজ করে, এই দুই শক্তির কোনোটাই এই দেশের মঙ্গল বয়ে আনবে এটা মেজরিটি মানুষ বা আমরা মনে করি না। তাহলে আমরা চাই বিএনপি একটা বেটার বিএনপি হোক, যেই বিএনপিতে এইরকম সমালোচনার যোগ্য কাজগুলো কমে আসবে। একেবারে শূন্যতা আনা যাবে না, কিন্তু প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষরা যদি এরকম করেন, যারা তার প্রিয় ভাজন বলে জানি, এর দায়টা কিন্তু পরোক্ষভাবে সবাই আলটিমেটলি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবেন যে তার কাছের লোকরা এইসব করছে, কিভাবে করছে, তারা পার পেয়ে যাচ্ছে কিভাবে। সুতরাং এইটা আমি আমার স্ট্যাটাসে অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন দলের এবং সরকারের ক্ষতি তত বাড়বে। তারা অপরাধ না করলে, ভুল না করলে, দোষ না করলে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে, আমরা যাতে তাদের পক্ষ নিয়ে ডিফেন্ড করতে পারি। আর যদি তারা ভুল করে থাকেন তাহলে তারা সেটার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আর ভুল না করেন সে পথে চলে আসেন। আর যদি গুরুতর ভুল হয় তাহলে সরকারের যে সিস্টেম আসছে তাহলে তাদেরকে একটু অন্য কাজে যুক্ত করতে হবে, কারণ দল আছে, রাজনীতি আছে, অনেক কাজ আছে, মানে সেটা তো সবাইকেই মন্ত্রী হতে হবে এমন নয়। আমি বলছি ন্যায়সঙ্গতভাবে সুরাহা। আর আপনাদের যেটা একটা নিউজ যে কোনো সংবাদ মাধ্যমের সেটাকে তুলে নিলে নাই হয়ে যায় না, এই যুগে তুষার ভাই, নাই হয়ে যায়, আকাশে বাতাসে ছড়িয়ে থাকে, সেটার ব্যবহার আর অনেক গুণ বেড়ে যায়। আসবো আপনার কাছে, আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে বেড়ে যাবে। তানভীর হাসান জোহা, আপনার কাছ থেকে আমার জানার হলো যে এই তো বাস্তবতাটা তো এখন আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরে তো আমরা যেতে পারবো না, কিন্তু মানে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি আসলে টেকনিক্যাল জায়গা থেকে, যে এইভাবে কিভাবে সম্ভব হয় যে একটা টেলিভিশন বা এখন তো মানুষজন নানা ধরনের ব্যবসাও করে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, অন্য কেউ কি এভাবে কোনো কন্টেন্টটাকে ব্লক করে দিতে পারছে, কেন, কিভাবে পারছে? জি, ধন্যবাদ। এটা দেরিতে হলেও এরকম একটি বিষয়ে আলোচনা হচ্ছে, আমার খুব ভালো লাগছে এইখানে কথাটা বলতে, কারণ এই বিষয়গুলো ফোরামে আলোচনা হয় না। তো আমি একটা ব্যাপার খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের বর্তমান আইনটি যেভাবে সংশোধিত হয়েছে, অ্যানোনিমাস বা বট বাহিনী বলে কোনো শব্দ আর সামনে থাকবে না। তাদেরকে কাঠগড়ায়, আমাদের এই আইনে যথেষ্ট তাদেরকে কাঠগড়ায় আনার। কে কখন কোথায় কিভাবে কোন আইপি, কোন ডোমেন, কোন ভিপিএন দিয়ে কি করেছে না করেছে, প্রত্যেকটি জিনিস এখন শনাক্ত করা সম্ভব। এবং আমাদের আইনে মাননীয় আইনমন্ত্রী এমনভাবে আইনটি আমাদের খসড়াটা এসেছে এবং পরবর্তীতে প্রকাশ হয়েছে যে মেটা সহ যে কোনো প্ল্যাটফর্ম, তৃতীয় পক্ষের যে কোনো প্ল্যাটফর্ম এবং অ্যাপ্লিকেশন, তারা বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের রিকোয়েস্ট পাওয়া মাত্রই তারা কন্টেন্ট যেমন টেক ডাউন করতে পারবেন, পাশাপাশি যদি এটা অপব্যবহার হয়ে থাকে, গভর্নেন্স বা ফ্রিডম অফ স্পিচের কোনো ইস্যু না থাকে, তাদের সমস্ত তথ্য দিকগুলো তারা দিতে বাধ্য। আমি এটুকু বলতে চাই, যদি এটা আইনি প্রক্রিয়া যাওয়া হয়, অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সারা বাংলাদেশের জন্য একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। কারণ আমি এর আগে ট্রাইব্যুনালে এই সামাজিক বিষয়গুলো নিয়ে আমি 4 থেকে 5টা সাকসেসফুল ট্রায়াল করেছি, শাস্তি সুনিশ্চিত করেছে, পাতগুলো খুব স্পষ্টভাবে জানা আছে। এবং আমি যারা যে এই ধরনের কাজ করছে তাদেরকে এটা বার্তা দিতে চাই যে এটা অবশ্যই অবশ্যই আপনারা শনাক্ত হবেন, না বুঝে বা কৌতূহল বসে অথবা পেইড হয়ে অথবা অতি উৎসাহ হয়ে যে কোনো কারণে আপনারা কাজটা করতে পারেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনাকে শনাক্ত করা যাবে এবং আপনাকে জেল হাজতে যেতে হবে। এর যথেষ্ট উদাহরণ সামনে আসবে। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকজন হ্যাকার গ্রেফতার হয়েছে,
আমি আমার বক্তব্য এটা না, বলি। এটা আইন দিয়ে তো আসলে সবকিছু শেষ পর্যন্ত হয় না। আমরা দেখি যে জনবল, তারপরে এই সাইবারের ইস্যুসগুলো যখনই সামনে আসে আমরা এটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। বিগত দিনের অভিজ্ঞতার কথা বলছি, মানুষজন যায় কোথায় যাবে সেটা ঠিক মতো জানে না। আপনি তো শুধুমাত্র একটি আইন বললেন, যে সেই জায়গায় বাংলাদেশের দক্ষ জনবল আছে কিনা, বা ওই যেমন আমরাও এখন বুঝতে পারছি না যে আমরা আসলে কোথায় যাব, কার কাছে, এটার রেমেডিটা কি, কোথায় গেলে কি হবে। গণমাধ্যম তো মানে অন্তত পক্ষে আমাদের এক্সেসটা তো সব জায়গায় কম বেশি আছে, কিন্তু তারপরও কিন্তু আর একেবারে প্রান্তিক মানুষ যারা আছে, বা আজকাল তো সাইবারের যুগে মানুষজন নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে, নানা ধরনের ভিক্টিমাইজ হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত ওই রকম ইনস্টিটিউশনালি কতটা খুব ভালোভাবে রিচ করা যাচ্ছে আমি জানি না। এই প্রশ্নটাই আপনার কাছে আমি করব বিরতির পরে। সময় হলো একটু ছোট বিরতি নেবার, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছে আমি পারভেজ রেজা। আমরা আলোচনা করছি গণমাধ্যম সরকারের বন্ধু নাকি শত্রু, কারণ গণমাধ্যমে সরকারের কোনো সমালোচনা করে রিপোর্ট হলে তখন এক ধরনের চাপ তৈরি হয় বা নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা নতুন একটি সমস্যার ফর্ম দেখতে পেলাম এবার, যে গণমাধ্যমের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেই রিপোর্টগুলোকে হ্যাকিং করে সেগুলোকে গায়েব করে দেওয়া হচ্ছে। আমাদের সাথে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার, আছেন সাধারণ সম্পাদক জি9-এর ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহা। আমি ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে আমি একটা মানে আপনি এর আগে বলেছিলেন যে যে ছেলে আগে তিনি ব্যবসা করতেন, এখন তিনি সেটা থেকে সরে গেছেন, এই কথাটা বলেই তিনি গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে বলেছেন মন্ত্রী। আমরা রিপোর্টে যেটি বোঝানোর চেষ্টা করেছি বা বলেছি সেটা হলো আইনের ভাষায় স্পিরিট অফ ল বলতে একটা শব্দ আছে। একটা আইন কেন তৈরি হয়, কেন সংবিধানের 147-এ বলা হয়েছে যে যে মন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ এরা কেউই সরকারের সাথে কোনো লাভজনক সম্পর্কে জড়িত হতে পারবে না। এখন গ্রামে একটি খুবই একটি গল্প প্রচলিত আছে, আমি এটা অনেকে হাস্যরস করে অনেকে বলেন যে একজন হজ করে এসেছেন, হাজি হয়ে আসার পরে তিনি আগে সুদের ব্যবসা করতেন, তো কেউ একজন আবার হাজি হয়ে আসার পরে তার কাছে সুদের টাকা চাইতে যাওয়ার পরে তিনি বলছেন যে আমি তো এখন সুদ খাই না, কারণ হজ করে এসেছি, দেখো তোমার চাচির সাথে কথা বলে। তো বিষয়টা অনেকটা ওই রকম হয় না, যে আমি তো ব্যবসা করছি না, আমি আমার স্ত্রীর নামে লিখে দিয়েছি, কাজে আমার কোনো দায় নাই। মানে এই কথাটা আমি পরিষ্কার করেছিলাম আপনাদের কাছে, সেটি হচ্ছে যে উনি প্রথমত মালিকানা যদি পরিবর্তন করেনও, তার পরিবারের কারো কাছে মালিকানা পরিবর্তন করে সেই লোক যদি তারই মন্ত্রণালয়ে কাজ করে, এটা অন্য মন্ত্রণালয় কাজ করছেন, সরকারের সাথে ব্যবসা করছেন, দর্শনযোগ্য একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এর পাশাপাশি উনি যদি অন্য মন্ত্রণালয়ে প্রভাব বিস্তার করেন তাহলে সেটাও ক্ষতিকর হবে, কারণ উনি মন্ত্রী, ওনার পরিবার যাচ্ছেন আরেকজনই ওনার সতীর্থ কলিগের কাছে এবং তার কাছে গিয়ে ব্যবসা নিচ্ছেন বা ওইখানে প্রতিযোগিতা করছেন, সেটাও আসলে এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ধরেন কারো যদি অত্যন্ত মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান থাকে, তাহলে কি তার ওই মানসম্পন্ন প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে, কেউ সে ব্যবসাটা করবে না? এইসব ক্ষেত্রে সহজ হচ্ছে ব্যবসাটাই করা। যেমন ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন, তাহলে উনি যদি কনস্ট্রাকশনের ব্যবসা করেন, উনি ক্যান্টনমেন্টে গিয়ে কনস্ট্রাকশনের ব্যবসাটা করবেন না, আর যদি করেন তাহলে প্রেসিডেন্ট হবেন না। এটা হচ্ছে সহজ উপায়। যদি অর্থই কামাই করতে হবে বা এরকম প্রতিষ্ঠানকে দেখতে হবে, তাহলে আমি মনে করি যে জনপ্রতিনিধি বা জনসম্পৃক্ত পদগুলিতে না আসাই ভালো। কেননা এইখানে আসলে পরে উনি তো একা রাজনীতি করছেন না, সায়ন্ত যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত। দল তার সাথে রাজনীতি করছে, দলের বাকি সদস্যরা যারা রাজনীতি করছে, অন্য সদস্যরা আছেন, সংসদ সদস্যরা আছেন, তারা তো তার মতো ধনী না বা তারা তার মতো ক্ষমতাবানও না, কিন্তু তারই কার্যক্রমের কারণে কি হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হলে যিনি কোনো ব্যবসা বাণিজ্য নাই, ধরেন দরিদ্র মানুষ কিন্তু বা কম মধ্যবিত্ত মানুষ, উনিও তো রাজনীতি করেন, তার রাজনীতিতে তত ক্ষতিগ্রস্ত হয়। ধরেন সায়ন্ত যদি আজকে রাজনীতি করে, তার তো লিমিটেড ইনকাম, তার তো এরকম আনলিমিটেড হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্টরি ফার্ম নাই, এখন তার রাজনীতি তো ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে আমি মনে করি যে এইসব ক্ষেত্রে পদের যে আকাঙ্ক্ষা সেটা সংবরণ করা ভালো। দলের পদে উনি থাকতে পারেন কিংবা দলীয় রাজনীতি করতে পারেন, যেটা সাধারণ নাগরিকরা করেন, ব্যবসা বাণিজ্য করলে তিনি করবেন এবং তিনি মন্ত্রিত্ব তার নেয়াটা আমার মনে হয় যে এটা
একটু দৃষ্টিকটু হয়েছে। উচিত হবে না। এবং এবং আরেকটি কাজ তো আমি দেখেছিলাম, তার ছেলে ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন, তারপর ক্রিকেট বোর্ড থেকে সরে গেলেন যে না ব্যবসা দেখতে হবে, তাই আমি স্বার্থের দ্বন্দ্ব হচ্ছে। তো এই কথা যদি বলেন আর অন্যদিকে তারই মন্ত্রণালয়ে তার ওই কনস্ট্রাকশন ফার্ম কাজ পায়, তাহলে ব্যাপারটা সবিরোধী হয়ে যায়। না, এবং মানে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক যে জায়গাটা, এবং আমার প্রতিমন্ত্রীর ছেলে টেন্ডার ড্রপ করেছে, তার অধীনস্থ মন্ত্রণালয়ের কাজ, মানে যার কাছে এই টেন্ডারটি ড্রপ করেছে, এবং এখানকার গোপন বিষয়গুলি যেগুলো আছে, টেন্ডার কোড যেগুলো আছে, সেই বিষয়গুলো মানে পুরোপুরি অনেক কিছুই আসলে সঠিক হয় না। প্রভাবটা তো একেবারে চূড়ান্ত লেভেলটা ফেয়ার থাকে হয় না আর কি। এই প্রতিযোগিতা, এবং সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। ওনার বিষয়ে আরো প্রশ্ন উঠেছিল, যেটা কাকতালীয় ঘটনা হিসেবে উনি এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু যে সীমান্ত দিগন্ত ইউনিয়নের নাম দেওয়া বা মীর শব্দ যুক্ত করা আরেকটি জায়গাতে, এই বিষয়গুলি নিয়ে যখন কথা হয়েছিল উনি তখন বলেছিলেন যে এটা কি তাহলে এরকম হবে, তাহলে তো সীমান্তরক্ষী বাহিনীর নাম সীমান্ত আছে বা দিগন্ত টেলিভিশনে দিগন্ত আছে, এরকম উনি কি যেন বলেছিলেন। তুষার ভাই, এটা মানে আসলে কাকতালীয় ছিল না, এটা মিরতালীয় ছিল। যাই হোক, কিন্তু মিরতালীয়। কিন্তু এত কাকতালীয় ঘটনা আসলে সাধারণত ঘটে না। এখানে তো গণিত বিশেষজ্ঞ আছেন, উনি ভালো বলতে পারবেন যে এত র্যান্ডম লিগ ব্যাপারগুলি হয় না, মানুষ সেখানে সন্দেহ করবে। আমি মনে করি যে ওনার উচিত রাজনৈতিকভাবে বিষয়টাকে খোলাসা করা, এবং যদি ওনার কারণে এইভাবে সরকার বিব্রত হয়, সরকারের বয়স তো বেশি দিন হয় নাই, একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি, এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছেন যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সঙ্গে তাদের এই ব্রিজ, কালভার্ট, খাল থেকে নদী, জমি জমা, নানান কিছুর উন্নয়নের সঙ্গে এই মন্ত্রণালয়টির সম্পর্ক আছে। তো এই কারণে আমি মনে করি যে তার এটাকে খোলাসা করা উচিত। আর আমি আবারও বলি যে এই ধরনের বট আক্রমণ করা, রিপোর্ট করে আইডি নষ্ট করে দেওয়া বা ফেসবুক পেজ থেকে কিছু সরিয়ে দেওয়া, এগুলি কোনো সমাধান না। এগুলি যখন করা হয় তখন কিন্তু আসলে অভিযোগটাকে মেনে নেওয়া হয় যে না, আমি কাউকে জানতে দিতে চাচ্ছি না এই ঘটনাটা। তো এটা মেনে নেওয়ার লাভও হয় না, এতে কোনো লাভও হয় না। আর একটু আগে তো আইটি বিশেষজ্ঞ বললেন যে এগুলা করে আসলে পারা যায় না। তো আমার মনে হয় যে এক ধরনের সাইবার সাক্ষরতা বা সাইবার লার্নিং এরও প্রয়োজন আছে এখন আমাদেরকে, কারণ দিনে দিনে আমাদের দেশ আরো ডিজিটাল হবে, এত কার্ড চালু হচ্ছে, এত কিছু হচ্ছে, ফ্রডের সম্ভাবনা বাড়বে, অনেক কিছু হবে। আমার মনে হয় যে সংসদ সদস্যদেরকে আধুনিক এই বিষয়গুলি সম্পর্কে আরো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর বটপালা একদম ঠিক না। এই বটপালার ব্যাপারটা এটা শুরু হয়েছিল যাদের হাতে, তাদের একটি অংশ বাংলাদেশে নাই, তাদের নেতারা পালিয়ে গিয়েছেন বা চলে গিয়েছেন। আরেকটি অংশ কিন্তু এই বটের কেল্লা টেল্লা তৈরি করে তারা কিন্তু খুব ভালো একটা নজির স্থাপন করেনি। শাখাওয়াত হোসেন শাহীন, তো যে মানে রাজনীতিতে যারা থাকবেন বা নেতা থাকবেন, যে খুবই ভ্যালিড কোশ্চেন যে তারা আসলে কি ব্যবসা করবেন না, মানে ওই জায়গাটা থেকে যদি কেউ প্রশ্নটা করে, সেটার উত্তরটা কি? আসলে করবেন, তবে ব্যবসার ধরন বিবেচনায় নিতে হবে। তার ব্যবসার ধরন যদি সে সরকারের পার্ট, ব্যবসাটা যদি সরকারের সঙ্গে হয়, তাহলে সেটা খুব ভেবেচিন্তে করতে হবে যে তাহলে আমার এই জনপ্রতিনিধি হওয়া বা গুরুত্বপূর্ণ পদে না যাওয়াই ভালো। কারণ আমি একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, এখন আমার পরিবার বা আমার সন্তান এমন একটা ব্যবসা করে যে সে আমার বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ড্রপ করলো, সে যদি পায়, আমি ওইখানে ওই টেন্ডারের কোনোভাবে কোনো প্রক্রিয়া যুক্ত না, তারপরে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। যেহেতু আমি ওই বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমার সন্তান ওইখানে টেন্ডার ড্রপ করে এটা পাওয়াটা, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবেই ধরতে হবে। এখন ধরেন আবার একটু ওই পুরনো কথায় যাই যে সরকারের ভাবমূর্তি এবং এটার কতখানি জরুরি, পারসেপশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন এই যে দু একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এদের ব্যাপারে যে নেতিবাচক রিপোর্টগুলো ক্রমাগত আসছে, এই সরকারে 50 জন মন্ত্রীর মধ্যে এই 2-3 জনের বিরুদ্ধেই কেন ঘন ঘন হচ্ছে? নিশ্চয়ই 2-3 জন সবার শত্রু না, তারা কেন শত্রু হবেন? এই সরকারকে তো আমি দেখছি মেজরিটি সংবাদ মাধ্যম বলেন, যাই বলেন, ভালোবাসছে এখনো। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে অসাধারণ, তার যে উদারতা, তার চলন বলন, তার কাজ, তার যে অহিংস বক্তব্য, যে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, ওটি আমি প্রথম বলেছিলাম যে তার বার্তাটা সবার কাছে কি পৌঁছাচ্ছে না, তার প্রতি তো সবাই মুগ্ধ হচ্ছে, প্রতিপক্ষরা পর্যন্ত তার কথা, আচরণ, কাজে মুগ্ধ হচ্ছে। এই মন্ত্রী পরিষদেরও বেশিরভাগ মন্ত্রীর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট এখনো কিন্তু আমরা দেখিনি, কিন্তু হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ক্রমাগতভাবে হচ্ছে কেন? এখন ধরে নেই আমরা, এরা এখনো পর্যন্ত এরকম গুরুতর কোনো ভুল বা অপরাধ বা দোষ করেননি,
কিন্তু তাদের নামে রিপোর্ট হচ্ছে। রিপোর্ট কি করছে? একটা পারসেপশন তৈরি করছে। হাওয়া ভবনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। হাওয়া ভবন নিয়ে কিরকম একটা মিথ তৈরি হয়েছিল, পারসেপশন তৈরি হয়েছিল, এটা একটা দুর্নীতির একটা ভবন, এইটা সেটা। হাওয়া ভবনের ওইটা 111-এর 2 বছর হাওয়া ভবন কেন্দ্রিক কোনো বড় আকারের দুর্নীতি বের করতে পেরেছে? পরবর্তীতে আওয়ামী লীগের 16 বছরে হাওয়া ভবন কেন্দ্রিক কোনো দুর্নীতি বের করতে পেরেছে? পারেনি। যেই কথাগুলো বলা হয়েছিল বিদ্যুৎ সেক্টরের কথা, বা হাজার হাজার কোটি টাকার বেশিরভাগই অসার বক্তব্য ছিল, এবং সেগুলো কোনোটাই 111 সরকার প্রমাণও করতে পারেনি, মামলাও করেনি। আওয়ামী লীগও পারেনি 16 বছরে, 16.5 বছরে। তাহলে এই যে অনুমিত একটা বক্তব্য যদি বারবার প্রচার হয়, তাহলে সেটা সমাজে একটা পারসেপশন তৈরি করে, এবং সেই পারসেপশন ওই সরকার ওই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে। হাওয়া ভবন কেন্দ্রিক এই নেগেটিভ পারসেপশন কিন্তু বিএনপিকে এবং বিএনপির অনেক নেতাকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এখন ধরেন এই 2-3 জন প্রতিমন্ত্রী মন্ত্রীদের নিয়ে যে নেগেটিভ পারসেপশনটা সমাজে তৈরি হচ্ছে, এটা যদি কোনো গোষ্ঠী থেকে উদ্দেশ্যমূলকভাবে তৈরি হয়ে থাকে, করার প্রবণতা দেখি আমরা, তাহলে সরকার প্রধানকে বা সরকারের নীতি নির্ধারকদের সতর্ক হতে হবে যে এই পারসেপশনটা আমরা তৈরি হতে দিব না। তাহলে কি করতে হবে? তাদেরকে আরো সতর্ক হতে বলতে হবে। না, সেক্ষেত্রে কি কেউ যদি অন্যায়ভাবে করে থাকে, ধরেন আমি ধরলাম যে আমাদের রিপোর্টটাই অন্যায়ভাবে করা হয়েছে, সেটা কি সরকার মেনে নেবে? অন্যায়ভাবে করলে সেটা যৌক্তিকভাবে থামাতে হবে, সেটা আইনানুগভাবে থামানো যায়, কিন্তু ভার্চুয়াল মিডিয়া আপনি থামাতে পারবেন না, নানানভাবে ডালপালা ছড়াবে। সেই জন্য একই সঙ্গে এটা আইনানুগভাবে সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে যেরকম এটা ডিফেন্ড করতে হবে, পাশাপাশি যাদের নামে ক্রমাগত এরকম কোনো গোষ্ঠী করছে দেখে তাদের বেশি সতর্ক হতে হবে যে আমি এরকম কোনো স্কোপ দেব না যাতে আমার নামে আরেকটা নেগেটিভ নিউজ হওয়ার সুযোগ তৈরি। এবং সরকার প্রধান থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারকদের তাদের সতর্ক করতে হবে। ইভেন এমনকি তারা যদি আবার সরকার প্রধান বা তাদের খুব কাছাকাছি বলে পরিচিত এইরকমভাবে অ্যাপেয়ার করে। দেখেন এই যে প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে কক্সবাজারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বক্তৃতায় বললেন সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী। এই কথা দিয়ে যে তাকে ড্যামেজ করা হয়েছে এইটাও বোধহয় উনি বোঝেন নাই। উনি খুব উল্লসিত হয়ে হেসে সেটা সাড়া দিয়েছিলেন, আমি ভিডিওটা আমার মনে পড়ে যতদূর। ফলে এই রকম কথা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এবং তিনি তাতে সাড়া দিলেন, মানে খুব খুশি হলেন মনে হলো। তার মানে সরকারের সবচেয়ে প্রভাবশালী প্রতিমন্ত্রী কেন সবচেয়ে প্রভাবশালী হয়, কোন জায়গায় তার খুঁটির জোর থাকলে হয়, কোন জায়গায় কানেক্টিভিটি থাকলে হয়, এরকম একটা পারসেপশন এগুলো মানুষজন বিশ্লেষণ করতে চাইবে। এইভাবে নেগেটিভ ভাবে হতে থাকে তাহলে মিথ্যা পারসেপশন, মিথ্যাটাকেও যদি পারসেপশনে দাঁড় করিয়ে ফেলতে পারে তাহলে সরকারের এবং দলের দেশের ক্ষতি হতে পারে। সেজন্য হলো সরকারকে সতর্ক হতে হবে। তানভীর জোয়া খান, আমি এর আগে মানে যেটা বলছিলাম যে মানে দক্ষ জনবল, মানে প্রপার ইনস্টিটিউশন সাইবারের জন্য, এবং মানুষ কই যাবে এই জায়গাগুলো আইন দিয়ে তো আসলে এগুলো হয় না, এই জায়গাগুলো কি সহজ করার কোনো উদ্যোগ আপনি দেখছেন? জি ধন্যবাদ। একটা সময় ছিল আমাদের সাথে মেটা কিংবা বলে রাখি যে মেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে, এবং এটা বোধহয় কয়েক হাজার কোটি টাকা বছরে তার এই অ্যাড রেভিনিউ, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত তারা কোনো অফিস করেনি। জি, একটা সময় ছিল তখন এটা আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হতো, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় অনেক রকমের সিভিল দক্ষ কিছু ইয়াং ছেলেরা যারা খুব ভালো বোঝে রিক্রুট ক্রুদের মাধ্যমে বের করার চেষ্টা করতো আসলে কাজটা কে করছে, বা একটা পেজ বা একটা আইডি লোকেশন কোথায়, এরকম একটি বিষয় ছিল। আমি আশার আলো এই কারণেই দেখছি, যেহেতু আমাদের আইনের সাথে এটা একটা সম্পৃক্ততা এসে গিয়েছে, এবং এন্টারিং গভর্নমেন্টের সময় মেটার সাথে কমিউনিকেশনের সময় আমি সেই কমিটির একটা পার্ট ছিলাম। তো সেখানে তারা বলেছিল যদি আমরা নির্বাচিত কোনো সরকার তাদেরকে রিকোয়েস্ট করে, এবং তারা 3টা জিনিস বলেছিল: মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এবং ইনসাইটমেন্ট, এটার যদি লিগ্যাল সংজ্ঞা যদি স্পষ্ট করা হয় তাহলে তারা আসলে মেটা আমাদের সাথে এগ্রিমেন্ট করবে। তো সেটাকে কেন্দ্র করে আমাদের বর্তমান আইনটাকে কিন্তু পরিশোধিত করা হয়েছে, এবং আমি মনে করি এই আঙ্গিকে শুধুমাত্র কূটনৈতিক প্রচেষ্টাটা অব্যাহত রাখলে অবশ্যই মেটা আমাদেরকে তথ্য দেবে। একটি বিষয় বলতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো পর্যন্ত মেটার কাছ থেকে তথ্য পাচ্ছে, সেটা খুব বেসিক্যালি
চাইল্ড পর্নোগ্রাফি থেকে শুরু করে বা টেরোরিজমের এইসব ইস্যুগুলোতে ব্যক্তিগত ব্যাপারে এটা অনেক সময় রেসপন্স করছে না, তবে ইদানিং এখন তারা করছে এবং বিটিআরসির মাধ্যমে তারা কন্টেন্ট রিমুভালটা করছে সিঙ্গাপুর অফিস থেকে। এবং আমি যেটা মনে করছি, যেহেতু আমাদের আইনটা হয়ে গিয়েছে, সেটার কারণে আমরা কে রিপোর্ট করেছে, কোথা থেকে রিপোর্ট করেছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য পেয়ে যাব। আরেকটা ব্যাপার বলতে চাই, আমাদের এখানে তুষার ভাই আরও ভালো বলতে পারবেন, ইলেকট্রনিক মেন্টাল হেলথ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের 2018 সালে WHO-তে কিন্তু ইলেকট্রনিক মেন্টাল হেলথটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি এসেছে। তো সেখানে আপনাকে যে এইভাবে টেক ডাউন করা হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে পরিকল্পিতভাবে বা হ্যাকিং অ্যাটেম্প নেওয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের স্ক্যাবিলিটির একটা প্রশ্ন, যে আমাদের যারা স্টেক হোল্ডার বা ইনডাইরেক্টলি তাদেরকে বা স্বপ্রণোদিত হয়ে অতি উৎসাহী হয়ে যারা এই ধরনের কাজটা করতে যাচ্ছে, তাদের ইলেকট্রনিক মেন্টাল হেলথ বা তাদেরও মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যের অবস্থাটাও কিন্তু বিবেচনা করা খুব দরকার। যেহেতু দেশ সারা বিশ্ব ডিজিটালাইজেশন, ডিজিটাল ইজ বিকামিং ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। মানে যারা হ্যাকিং করছে তাদের মানসিক স্বাস্থ্য, যারা পিছনে আছে তাদেরকেও করতে হবে, কারণ কারোর কোনো কাজ নেই যে কথা নেই বার্তা নেই এরকম একটা চ্যানেল বা যে কোনো কিছুর পিছনে তারা ডিসেবল করার জন্য হুমড়ি খেয়ে পড়বে। সেখানে অবশ্যই কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনা আছে। বিষয়টা কিন্তু আসলে তদন্ত করা খুব দরকার এমনিতেও, এবং এটা কিন্তু খুব সায়েন্টিফিক একটা তদন্ত, যেহেতু এটা প্রযুক্তিগত বিষয়, সায়েন্স দিয়ে এটাকে একদম শেষ পর্যন্ত যাওয়া সম্ভব। এরকম কেস স্টাডি প্রচুর সারা বিশ্বে আছে, ইনফ্যাক্ট বাংলাদেশেও আছে। তো সুতরাং আমি মনে করি এটা একটা সতর্কবার্তা হওয়া উচিত, যারা এটার সাথে সম্পৃক্ত তাদের কিন্তু রুট পর্যন্ত বের করার মানে সক্ষমতা বাংলাদেশ এটা কতদিন লাগে এটি বের করতে? এটা এই সময় তো একটা ডিফারেন্ট থিং, বাট আইনের মোতাবেক 72 ঘন্টা থেকে 1 সপ্তাহ। আমি যে প্রশ্নটি করেছিলাম যে আসলে সেই জায়গাটা কোন জায়গায়, এখন কি আমাদের ওইভাবে সাইবার সেল বা সাইবার জায়গাটা ওগুলো কি পরিষ্কার হয়েছে বা ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে ডেভেলপ হয়েছে কিনা আমাদের আইনগত রেমেডি চাওয়ার ক্ষেত্রে? জি, 64টি জেলায় আমাদের সাইবার সেল আছে। দুঃখজনক হলো সত্যি যে ফেসবুকে যে সকল ব্ল্যাকমেলিং এর যে সকল ইস্যুগুলো হয় মাঠ পর্যায়ে, আমরা যে তথ্যগুলো পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে তারা বেশিরভাগ সময় এরকম বট বাহিনী, তাদেরও নিজস্ব কিছু বট বাহিনী বলবো না, স্প্যামার বা ছেলেরা আছে, তারা এটাকে ডিসেবল করে দিয়ে সমস্যাটা এভাবে সমাধান করার একটা চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু একাডেমিক নয়। যেহেতু আমাদের এখন আইনটা আমাদের খুব ইকুইপড হয়েছে, আর কোনো বাহিনী লাগবে না। একজন পুলিশ অফিসার তার ভ্যালিড গভর্নমেন্ট ইমেল থেকে যদি মেল করে, সাথে সাথে কে করেছে তার ডিটেলসটা চলে আসবে, পরবর্তীতে তাকে শনাক্ত করতে হবে। খুব যৌক্তিকভাবে আমি মনে করি সাইবার অপরাধের সমস্যাগুলো এই আইনটা যদি আমাদের প্ল্যাটফর্মগুলোর সাথে সত্যি করে ডিপ্লোম্যাটিক ওয়েতে এমইউ করা হয়, আমার মনে হয় বাংলাদেশ থেকে ফেক আইডি, এইসব ইস্যুগুলো বা ব্ল্যাকমেলিং বা এই জাতীয় সাইবার দুর্বৃত্তায়ন খুব সহজে এটা নিয়ন্ত্রণ। মানে আপনি তো অনেক জায়গায় এই ব্যাপারে ক্লাস নিচ্ছেন, আমি জানি যে বিসিএস একাডেমিতেও আপনি ক্লাস নেন, অন্য জায়গায় নেন। মানে দক্ষ জনবলটা তৈরি হচ্ছে কিনা আমাদের ওই জায়গাটা? কারণ আমরা এর আগে দেখেছি যে এটা আসলে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে গেলে তারাও কি করবে তারা বুঝতে পারেন না। জি, এখন এটা যোগাযোগের একটা আমাদের দূরত্ব ছিল, যেটা সত্যিকার অর্থে প্রত্যেকটা সরকারের আমলে আমরা স্পষ্ট দেখেছি যে আমাদের এখানে কোনো যোগাযোগটা কর্তৃপক্ষের সাথে হয়ে ওঠেনি। শুধুমাত্র রাষ্ট্রীয় উচ্চ কোনো পদমর্যাদার ব্যক্তিরা যদি কোনো একটা চ্যানেলে কমিউনিকেট করে, তখন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তারা তথ্য দিবে কি দিবে না, এরকম একটা পর্যায়ে। বাট এখন অবস্থাটা অনেক ম্যাচিওর, এখন তারা তথ্য দিচ্ছে এবং বাংলাদেশে ফেরে রিসেন্ট, এবং আমি আপনাদেরকে বলি নির্বাচনে দেখবেন আমাদের কিন্তু অনেক ফেক নিউজ টেক ডাউন হয়ে গিয়েছে অটোমেটিক। ফেসবুক কিন্তু অটোমেটিকলি আমাদের ইলেকশনের সময় দেখবেন সে অর্থে কিন্তু ব্যাপক ভাঙচুর বা ভোট কেন্দ্রে মানে পুরনো ভিডিওগুলো নিয়ে সিল দেওয়া নিয়ে এরকম কিন্তু অনেকে চেষ্টা করেছে, অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো টেক ডাউন উইদিনে 5 মিনিটস 25 মিনিটসের মধ্যে টেক ডাউন হয়ে গেছে। সুতরাং এটা যদি ব্যবস্থাপনা আমাদের সরকারের সাথে থাকে, তাহলে এই দুর্বৃত্তায়ন থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা, আমরা আবারও একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। সবাই স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আজ আলোচনা করছি গণমাধ্যম সরকারের শত্রু না বন্ধু। তুষার ভাই, আমরা একেবারেই শেষ সেগমেন্টে চলে এসেছি, 10 মিনিট সময় আমাদের হাতে আছে, যে আমরা মানে এই মুহূর্তে আপনি যদি গণমাধ্যমকে বিশ্লেষণ করেন, গণমাধ্যম তার রোলটা সরকারের কাছে ঠিকভাবে প্লে করতে পারছে কি না, আবার যদি প্লেও করা হয়, প্রধানমন্ত্রী যেই প্রত্যাশা নিয়ে গণমাধ্যমকে দিকে তাকিয়ে আছেন এবং যে কথাগুলো তিনি নিয়মিত বলছেন, ডেকে নিয়েও বলছেন, সেই জায়গাটা কি আমরা পুরোপুরি ফুলফিল করতে পারছি? গণমাধ্যমের একটা চেষ্টা আছে, সবাই যে পারছেন তা নয়, কারণ গণমাধ্যমের মালিকানার একটা চরিত্রের ব্যাপার থাকে।
মালিকানা ঠিক করে যে তিনি কতটুকু যাবেন অথবা যাবেন না। গণমাধ্যম তো পুরোপুরি গণমাধ্যম কর্মীদের নিয়ন্ত্রণে নাই। ফলে কর্মীরা যতই চান না কেন, মালিকের স্বার্থ থাকে, বিনিয়োগের স্বার্থ থাকে, বিভিন্ন ধরনের বন্ধুত্ব, শত্রুতা এইসব থাকে। তো যে কারণে গণমাধ্যম একেবারে যতটুকু আদর্শ রোল প্লে করা উচিত সব গণমাধ্যম সেটা পারে না করতে, বা প্রতিষ্ঠানগুলি পারে না। তবে একটা চেষ্টা আছে, যেটা ভালো যে সরকারের প্রধান কার্টুন পছন্দ করছেন, তিনি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তিনি সমালোচনাকে সহজে নিচ্ছেন। ভালো সমালোচনা যদি হয়, যেটার পেছনে যুক্তি আছে, সেটাকে তিনি মূল্য দিচ্ছেন। এটা একটা ভালো দিক। এতে করে একটা সাহসের জায়গা তৈরি হয়েছে যে ঠিক সমালোচনাটা করা যাবে, যেটা কিনা আগে ছিল না ওইভাবে। আর যে জায়গাটাতে সরকারের জন্য চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে এখানে এক ধরনের ব্যক্তি তৈরি হতে পারেন যারা ইচ্ছাকৃতভাবে ফেক নিউজ, প্রোপাগান্ডা এইসব তৈরি করে সরকার নয় শুধু সমাজকে অস্থির করার চেষ্টা করতে পারেন। এই জায়গাটাতে সরকারকে সতর্ক হতে হবে। আর আরেকটা কথা যেটা আমার কাছে সবসময় মনে হয়, সেটি হচ্ছে যে গণমাধ্যম এখন কিন্তু শুধুমাত্র প্রচলিত গণমাধ্যমে নাই। ফলে যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা অল্টারনেট মাধ্যম তৈরি হয়ে গিয়েছে, যেখানে স্বাধীন ব্যক্তিরা বা স্বাধীন চিন্তা চেতনার ব্যক্তিরা কথা বলছেন, চিন্তা প্রকাশ করছেন, কথা প্রকাশ করছেন, এইসব জায়গাতে সরকারের একটা বড় সুবিধা হয়েছে। সরকারকে যদি কেউ সঠিক সমালোচনা করেন কোনো একটা জায়গা থেকে, সরকার সেই ব্যক্তিগুলিকে যদি একটা চিহ্নিত করেন এবং তাদের কথাগুলি শোনেন, তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এই বিষয়গুলিকে বিবেচনায় রাখতে পারবেন। যেমন আজকে সায়ন্ত যেটা বললেন, উনি বললেন যে উনি বিএনপি সমর্থক, কিন্তু উনি একটা ভুল কাজকে সমর্থন করছেন না। এরকম মানুষই কিন্তু বাংলাদেশে বেশি, কিন্তু এই ভয়েসটা কখনো তারা দিতে পারেন নাই, কারণ তারা নির্যাতনের ভয় পেয়েছেন। ধরে নিয়ে যাবে, নির্যাতন করবে, ভুয়া মামলা দিবে, হয়রানি করবে, বাচ্চা কাচ্চার ক্ষতি হবে, ক্যারিয়ারের নষ্ট হবে। তো সেই সব জায়গা থেকে যদি সরকার মানুষকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সাধারণ মানুষই সরকারের কানে সঠিক কথাটা পৌঁছে দিবে। এবং সেটা যদি সরকার একবার এস্টাবলিশ করতে পারেন, সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পর্ক, তাহলে কিন্তু সরকারের আর ভয় থাকে না। না, সেই ভয়টা দূর করার জন্য তো সরকারের দিক থেকেও তো একটা অ্যাক্ট করতে হবে না, নাকি চুপ থাকবে? আমার কাছে মনে হয় সরকারের একটা জায়গা সরকার হাত দিতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে যে সমালোচনাগুলি ছিল, সেই সমালোচনাগুলি দূর হয় নাই। কোনো রাষ্ট্র বা কোনো দেশের জনগণ যদি সরকারি গণমাধ্যমকে 80% বা 70%ও বিশ্বাস করে, তাহলে বুঝতে হবে যে সেই দেশে গণমাধ্যম স্বাধীন হয়ে গিয়েছে এবং সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে না। কিন্তু যখন সরকারের গণমাধ্যমকে কেউ বিশ্বাস করে না, তার মানে হচ্ছে সরকারকে বিশ্বাস করে না, সরকারের কথাকে বিশ্বাস করে না। আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশন, তারপরে বেতার এবং অন্যান্য যে সরকারি মাধ্যমগুলি রয়েছে, সেইগুলিকে যদি প্রকৃত অর্থেই স্বাধীন সাংবাদিকতা করা, সঠিক লোক দিয়ে পরিচালনা করা হয়, তাহলে কিন্তু মাথা ঠিক হলে শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। এখনো কি আসলে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ কেউ দেখে বা বিশ্বাস করে না। বাতাবি লেবু ছিল, লোকে ভাবে অন্য কোনো লেবুর চাষ হবে, কিন্তু এই লেবুর চাষ থেকে যদি এটাকে বের করে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমি মনে করি সরকার দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। প্রবাদে পরিণত হয়েছে যে বাতাবি লেবু। হ্যাঁ, মানে তারা যখন যেটা হয় গুরুত্বপূর্ণ ঘটনা বাদ দিয়ে একটা অন্য কিছু বলে, যে দেশে এবার গাজরের বাম্পার ফলন হয়েছে, অথবা ধরেন বাতাবি লেবু অনেক চারা বিতরণ হয়েছে, অথবা তাল গাছ লাগিয়ে এখন দেশে আর বজ্রপাত হচ্ছে না, এই ধরনের নিউজ করতে থাকেন। এগুলি তো মানুষ বোঝে, কারণ এখন তার মানুষের অনেক অনেক অপশন আছে। ওই জায়গাটা থেকে শান্ত ভাই, যে পুরো জায়গাটা থেকে যখন কোনো গণমাধ্যম, যেমন ধরেন আপনি আজকে বলছেন যে আপনি বিএনপির সমর্থক, ওয়েল উইশার, সবকিছুই বলে এই যে সমালোচনা করছেন, দেখবেন আমাদের মনস্তত্ত্বে এইটা কিন্তু একেবারে মানে বলতে পারেন যে গেঁথে গেছে, যে আপনি বিএনপির সমর্থক মানে আপনি বিএনপির কোনো সমালোচনা করতে পারবেন না। এবং সায়ন্ত এই কথা বলেছে, চ্যানেল ওয়ান এই নিউজ করেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো এটার মধ্যে কোনো কাহিনী আছে। তারপরে একটা গল্পের ডালমালা মিলিয়ে সেটাও এক ধরনের ন্যারেটিভ তৈরি করে আর কি। আপনি কি এ ধরনের মানে শিকার হচ্ছেন না এখন এই সমালোচনা? এই সমালোচনা করার পরে আমি মানে এই যে স্ট্যাটাস দিলেন, যে আপনার কাছ থেকে কেন আসছে? ফ্যাসিবাদের আমলে আমি আমার সামর্থ্য অনুযায়ী ঝুঁকি নিয়ে
আমার সম্ভ্রম এবং অনেক কিছুর ঝুঁকি নিয়ে চাকরি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে আমি আমার সমালোচনাটা আমার মতো করে আমার ভাষায় করে গেছি। এবং আমি আপনাকে দেখেছি প্রচন্ড টক শোতে বুলিং এর শিকার হয়েও আপনি যেতেন কারণ কথাটা বলার জন্য। কারণ আমাকে আমার মাধ্যম ওইটাই, এর বাইরে আমি প্রতিবাদটা করার জায়গা কোথায় আমার? সুতরাং আমার ওই লিমিটেশন মেনে নিয়েও অপদস্থ হওয়ার ভয় আছে জেনে, গুম হয়ে যেতে পারি সেটা জন্য আমি এটা করে গেছি। এখন আমি যে পরিবর্তনটা চেয়েছিলাম সেই পরিবর্তনের পথে বাংলাদেশ আগাচ্ছে, এটা প্রধানমন্ত্রী, বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা এবং অনেক নেতাকে দেখে আমি ভরসা পাই। তার মধ্যে যদি কারো কোনো আচরণ বা কোনো কিছু আমার মনে হয় যে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, আমি মনে করি আমি দলকে, দেশকে, এই সরকারকে ওয়েল উইশার হিসেবেই তাদের ভালোবাসি বলেই এই সমালোচনাটা করার অধিকার আমি রাখি। এবং আমি আপনাদের সামনে ওপেন বলছি, এখনো পর্যন্ত সরকার বা সরকারি দলের কোনো তরফ থেকে আমি এ পর্যন্ত কোনো নিন্দা পাইনি যে বিএনপি আমি বিএনপি সমর্থক বিএনপির কেন এই সমালোচনাটা করছি, বরং ভাবা পাচ্ছি আরও বেশি যে হ্যাঁ, এই দেশে এইরকম একটা ট্রেন্ড একদম এস্টাবলিশড হয়ে গেছে যে যেই দল করে ওই দল বা ওই সরকারের বিরুদ্ধে একটা শব্দও বলতে চায় না। আপনি যেটাকে অন্যায্য মনে হয় সেটা আপনি বলছেন। হ্যাঁ, আমি অন্যায্য মনে করছি বলে ওটা যে অন্যায্যই সেটাও না হতে পারে, এটা আমার ধারণা। আমি যেটা ধারণা করব সেটা বলবার মতো যে স্বাধীনতা, এইটা আমি বলছি এবং আমাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ থ্রেট করছে না, কেউ গালমন্দ করছে না, বরং অনেকে এনকারেজ করছে। এইটা আমি ভালোভাবে দেখি এবং এটা একটা ডেভেলপমেন্ট। এখন যদি কেউ নিজে কিছু পাওয়ার জন্য, যা আমি সরকারের এই খারাপ কাজটা সমালোচনা করলে আমি তো সরকার থেকে এই পদ পেতে চাই কিংবা এই সুবিধাটা পেতে চাই বা এইখানে আমি দাঁড়াতে চাই, আমি তো সমালোচনা করলে যদি এটা আমার ফসকে যায়, আপনার মনের ভেতরে যদি ওইটা থাকেন তাহলে আপনি নিজে কন্ট্রোল করছেন, এটা সরকারের দোষ দিবেন কেন? আপনি নিজেকে প্রথমে ওই মোহ, ওই লোভ, ওই অনৈতিক পাওয়ার আকাঙ্ক্ষা ওইখান থেকে উঠে আনেন যে যদি আমার যোগ্যতার জন্য এটা আমি পাবো, না পাইলেন নাই, কিন্তু আমি যেটা ন্যায্য মনে করি সেটা আমি বলি। এইরকম সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকুক, দেখবেন এটা কোনো সমস্যা না। আমার মনে হয় আমাদের দেশে গভর্নমেন্ট আরোপিত সেন্সরের থেকেও সেলফ সেন্সরশিপ বেশি, এমনকি মিডিয়া। অতীতেও গত 16 বছরও মিডিয়াগুলো তাদের মালিকদের ব্যবসার প্রয়োজনে, তারা এমপি মন্ত্রী হবে সেটার প্রয়োজনে, তাদের কোনো সংবাদ মাধ্যমের কোনো উপরের লেভেলের তাদের সুবিধার জন্য বিদেশ ট্যুর যাবে, সম্পদ বানাবে, গাড়ি বাড়ি বানাবে, এই সব লোভ থেকে, অথবা কেউ রাজনৈতিকভাবে ওই দলের প্রতি এনক্লাইন, তাদের সুবিধা দিয়ে সুবিধা নেবে, সেই সব কারণে সংবাদ মাধ্যম নিজেরা সরকারের কাছে বিক্রি হওয়ার জন্য অপেক্ষায় থাকতো। এখনো অনেকে সেই প্রতিযোগিতা করছে না এমন নয়। সুতরাং যারা আমরা নীতি কথা বলি, দেশকে সবক দেই, সরকারকে সবক দেই, কত ওয়াজ করি যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমগুলো নিজেরা সৎ কিনা, নিজেরা সিনসিয়ার কিনা, তারা দেশের গণতন্ত্রের মানবাধিকারের পক্ষে তারা দাঁড়াচ্ছে কিনা, এই সংবাদ মাধ্যমগুলো কি যে মানবাধিকার হরণ হয়েছে, গুম খুন হয়েছে, আয়নাগর নিয়ে বিদেশি পত্রিকায় রিপোর্ট হয়েছে, আমাদের এখানে ডিনাই করেছে সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিরা যে না, এটা অসম্ভব, এটা হয় নাই। তাহলে সংবাদ মাধ্যমের ব্যক্তিরা নিজে গিয়ে ধরা দেয় যে আমাকে কেন বিক্রি হওয়ার জন্য নিজের বিজ্ঞাপন নিজে দেয়, টেন্ডার দেয়। সরকারের দোষ আপনি একতরফা? না, আমি সরকারের দোষ দিচ্ছি না, আমরাই খারাপ। আমাদের সংবাদ মাধ্যম আবার যখন এই ধরনের রিপোর্ট তৈরি হয় বা ইটি করা হলে যে তোমরা এই রিপোর্ট করতে পারলে, তোমাদের দ্বারা তো এটা প্রত্যাশিত না, মানে মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়ে আছে যে এই গণমাধ্যম এটা করতে পারবে না, বের হয়ে আসতে হবে। চ্যানেল ওয়ানের মালিককে সেটার সঙ্গে কোরিলেট করে কথা বলে চ্যানেল ওয়ান এটা করলো, তাহলে চ্যানেল ওয়ান কি পোল্টি খাইছে, সায়ন্ত এটা বললো, তাহলে সায়ন্ত কি গুপ্ত? যে বলার সে বলবে, তাতে কি যায় আসে বলেন? যদি আপনার মনে সততা থাকে যে আমি অনৈতিকভাবে কোনো ক্ষমতা, পদ, পদবি, পদক কোনো কিছু চাই না, আমি যেটা ন্যায্য মনে করি সেটা বলবো, করব, এবং তাতে করে যদি তারা মনে করে কোয়ালিটি দেখে এবং হ্যাঁ ও ন্যায্যই, দিয়ে দিবে, না দিলে নাই। আমি আর তানভীর জোহা আপনার কাছে যেতে পারছি না, আমি একেবারে শেষ করেছি। আপনি যদি মানে একেবারে এক সেন্টেন্সে বলেন, মেটার কি বাংলাদেশে কোনোভাবে আসার সুযোগ আছে এখানে অফিস করার, যেটিকে সহজ হয় অনেক কিছু করতে?
আমি ফিজিক্যাল অফিসে বিশ্বাসী না, তারা যদি অনলাইনেও রেসপন্স করে আমাদের দেশে দক্ষ জনগণ সেটা আছে। করতে সংখ্যাবহ। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার এবং প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।